এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি গাজী মহুয়া। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফ। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ষোড়শ সংশোধনী বাতিলে সংসদ সদস্যদের ক্ষোভ, সর্বোচ্চ আদালতকে রায় পুনর্বিবেচনার আহ্বান। সুশীল সমাজের সঙ্গে আলোচনা দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করছে ইসি, গুরুত্ব পাচ্ছে 7 ধরনের কাজ। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে কাল শুরু টাইগারদের প্রস্তুতি ক্যাম্প, সবাইকে পাওয়ার আশা বিসিবি। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় নির্বাচনের চূড়ান্ত কর্মপরিকল্পনা অনুমোদন। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সংবিধানের ষোড়শ সংশোধনী আপিল বিভাগ বাতিল করে দেয়, তীব্র ক্ষোভ জানিয়েছেন সদস্যরা। সংসদ অধিবেশনে সরকারি দলের পাশাপাশি জাতীয় পার্টি, জাসদ সহ স্বতন্ত্র সদস্যরা ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন। রায় পুনর্বিবেচনা করে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। এখন একটা মৌসা পাঠাইয়া সংবিধান সংসদের সাথে একটা কনফ্লিক্ট লাগাইয়া যদি কোনো রেজাল্ট পাওয়া যায়, এই হলো তাদের পরিকল্পনা। সেই জন্য যা খুশি তাই করবেন, এই গুণ করে কোনো লাভ নেবে না। বিচার বিভাগ স্বাধীন, স্বাধীন বলতে কতটুক স্বাধীন, আর সেটা পার্লামেন্টের চেয়ে বেশি বড় হাত হতে পারে না বিচার বিভাগে। সবাই অসত্য, সত্যতা লেশমাত্র নাই। পৃথিবীর সমস্ত সভ্য দেশে এখনো পার্লামেন্ট সার্বভৌম এবং তারাই বিচারপতিকে ইমপিচ করার ক্ষমতা রাখে। আমি আপনার সামনে সমস্ত দেশের উদাহরণ আমি তুলে ধরেছি। সুতরাং এখানে অত্যন্ত নিকৃষ্ট মানের বক্তৃতা দিয়েছে তারা। আপনারা জানেন, ইট ডাজন্ট গো উইথ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। পৃথিবীর এমন কোন পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট নাই যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে। আমরা যে গভর্নমেন্ট আজ চালাচ্ছি এখানে, এটা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট। এটি এসছে ইংল্যান্ড থেকে। সেখানে পার্লামেন্ট ক্যান মেক এন্ড আনমেক এভরিথিং। আপনি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, নোবডি ডিনাইজ ইট। এটা আমরা কখনোই ডিনাই করি না, কিন্তু বলতে চাই, আপনি কি যে কোনো আইন যেটা সংসদ তৈরি করে, যে কোনো আইন আপনি বাতিল করে দিতে পারেন? হ্যাভ ইউ গট দ্যাট রাইট? আপনাকে কনস্টিটিউশন তা দিয়েছে? আপনাকে বারংবার বলছি। 7 ধরনের কাজ ঠিক করে আগামী সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এই মাসের শেষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আগস্টে। প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে দুপুরে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন সব নির্বাচন কমিশনার ও সচিব। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন কমিশন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে একটি কর্মপরিকল্পনা আজকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। সংলাপের একটা বিষয় আছে, সীমানা নির্ধারণের বিষয়ে কর্মপরিকল্পনা আছে সুনির্দিষ্ট। এছাড়া আছে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি আছে কেন্দ্র নির্বাচনের ভোট কেন্দ্র, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত একটি বিষয় আছে ভোটার এডুকেশন, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে আরও আনুষঙ্গিক কিছু বিষয় অন্তর্ভুক্ত করা আছে। সচিব জানান, চলতি মাসের শেষ দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচন কমিশনের সংলাপ। 31 তারিখ 3টায় এই সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে আমরা এই সংলাপটা শুরু করতে যাচ্ছি। অর্থাৎ জুলাইয়ের 31 তারিখ থেকে সংলাপ শুরু হবে। রাজনৈতিক দল থেকে এটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মেনলি। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত কর্মপরিকল্পনায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রসঙ্গ রাখা হয়নি বলে জানান কমিশন সচিব। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির আন্দোলনের হুমকিকে আষাঢ়ে গল্প মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের মতো নির্বাচনেও বিএনপি ব্যর্থ হবে বলে দাবি করেছেন তিনি। আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় এ দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির মরাগাঙ্গে জোয়ার আর আসবে না। আর সেই দল আন্দোলনে পরাজিত, সেই দল নির্বাচনে
বিজয়ী হতে পারে না, এটাই আমাদের ইতিহাস। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, ক্ষমতা নয় জনগণের অধিকার ফিরিয়ে আনতেই লড়াই করছে তার দল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংসদ সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি করেছেন তিনি। তৈরি করতে হবে, আমাকেও কথা বলতে দিতে হবে, তা না হলে সেখানে নির্বাচনের কোনো পরিবেশ থাকবে না। তাই আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমাদেরকে অবশ্যই একটা সমান্তরাল জায়গা করতে হবে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সবাই এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 21 অক্টোবর। মৎস্যজীবী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিক 2014 সালের 1 সেপ্টেম্বর মামলাটি করেন। এতে অভিযোগ করা হয় 2014 সালের 24 আগস্ট নয়াপল্টনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কটূক্তি করেন মির্জা ফখরুল। মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে বরখাস্তের আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মান্নানের রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতর রহমান খানের বেঞ্চ। আইনজীবীরা জানান, এর ফলে মান্নানের মেয়র পদে দায়িত্ব পালনে আইনি বাধা থাকছে না। এর আগে আরো 2 দফা বরখাস্ত হলেও আইনি লড়াই চালিয়ে মেয়র পদে ফেরেন এম এ মান্নান। সবশেষ বৃহস্পতিবার তাকে ফের বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের আদেশে বলা হয়েছে, দুদকের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না? পাশাপাশি রুল শুনানি সাপেক্ষে এই আদেশের কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেছে। এছাড়াও নির্দেশ দিয়েছে সরকারকে যে সে যেন নির্বিঘ্নে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারে, কোনো বাধা সৃষ্টি না করতে। এদিকে গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় অভিযুক্ত নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এইচ.এম. তোহা দুপুরে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন জানান। আদালতে মাহফুজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানান, মাহফুজ হোলি আর্টিজান হামলার অস্ত্র বিস্ফোরক সরবরাহে জড়িত। 2006 সালে ভারতে পালিয়ে গেলেও তার সঙ্গে বাংলাদেশের নব্য জেএমবির যোগাযোগ ছিল। 2014 সালে দেশে ঢুকে সুরা সদস্য হিসেবে জঙ্গি সংগঠনটির নেতৃত্বে আসেন মাহফুজ। আজকে হলি আর্টিজানের ঘটনার মামলায় আজকে মাহফুজ এলাস সোহেল এবং তার আরও বেশ কয়েকটি নাম আছে। এই আসামিকে আজকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। চিকনগুনিয়ায় আক্রান্তদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতর রহমান খানের বেঞ্চ এই রুল দিয়েছে। এছাড়া মশা নিধন ও জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপ নিয়েও জানতে চেয়েছে আদালত। 4 জুলাই আইনজীবী সুজাউদ্দৌলা আকন্দ একটি রিট করেন। তিনি অভিযোগ করেন, চিকুনগুনিয়া রোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেই। এর প্রেক্ষিতে রুল দেয় হাইকোর্ট। মশা নিধন, ঢাকা সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন পরিষ্কার এবং চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই পর্যন্ত যতটুকু পদক্ষেপ দেখেছি সরকারের, সেটা কিন্তু যথেষ্ট নয়। সেই কারণেই কিন্তু মাননীয় হাইকোর্ট কিন্তু আমাদের সন্তুষ্ট হয়ে কিন্তু আমাদের শুনানিতে সেই আদেশটা দিয়েছেন জনস্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে। কারণ সেটা যেভাবে আক্রান্ত হচ্ছে, মানুষ দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে। রিটে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকার 2 মেয়র এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। আগামী 3 সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে হবে। আগামী 3 সপ্তাহের ভিতরে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। 3 সপ্তাহের ভিতরে জবাব না দিলে পরবর্তীতে মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে পরবর্তীতে কি আদেশ দেওয়া যায় সেটা আদালত বিবেচনা করবে। গত কয়েক মাসে মহামারীর আকার ধারণ করেছে চিকুনগুনিয়া। ঢাকার 23টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই রিটের পুরো বিষয়টা পড়ছিলাম। রিটের এক পর্যায়ে বিচারক বলেছেন যে টাকা খরচ হচ্ছে, কিন্তু এখন যারা আক্রান্ত হচ্ছে টাকা খরচ হচ্ছে, মানে মশা নিধন প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এখন যারা আক্রান্ত হচ্ছে তাদের বিষয়টাও দেখতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে কিনা, এটা আসলে বিচারক নিজে থেকে বলছেন। রিটটা তাহলে মূলত আইনজীবী কি রিট করেছিল সেটা এখন আমি যতদূর জেনেছি
তাদের রিটটা ছিল হচ্ছে এরকম যে চিকুনগুনিয়ার যে রোগের বিস্তার এখন সারা ঢাকায় হয়েছে, সেই চিকুনগুনিয়ার বিস্তার রোধ করা যেত বলে মনে করছেন রিটকারী। তিনি মনে করছেন যে চিকুনগুনিয়ার রোগটা এতটা বিস্তার লাভ করতো আচ্ছা, না। তিনি বলেছেন যে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, সেই কারণেই রিটটা করা হয়েছিল। বিচারক নিজে থেকে এটা করেছেন যে যারা এরই মধ্যে আক্রান্ত হয়েছে তাদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না সেটা যেন যাদের প্রতি রিটটা করা হয়েছে, মানে 2 মেয়র, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকার 2 মেয়র এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে এসে বলা হয়েছে যে চিকুনগুনিয়া যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া কেন হবে না সেটি এসে যেন তারা জানিয়ে দেন। রিটের মধ্যে কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা খুব জরুরি সেটি দেওয়া আছে, সেটি হচ্ছে যে মশা নিধন, ঢাকা সিটি কর্পোরেশন ডাম্পিং স্টেশন পরিষ্কার, চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে কেন নির্দেশ দেওয়া হবে না সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট। সো এখন মানে বিষয়টা হচ্ছে যে এরপরে যে নির্দেশনাগুলো যে দেওয়া হয়েছে এগুলো আসলে এখন কি হচ্ছে? কারণ এখন তো বন্যা হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলো আমার সুযোগ হয়েছিল ঢাকার 2 মেয়রের সঙ্গে কথা বলার। ঢাকার 2 মেয়র কিন্তু আমাকে বলেছেন যে তারা আসলে মশা মারার জন্য যা যা কিছু করার দরকার তারা কিছু করেছেন। ঢাকা সিটি কর্পোরেশন ডাম্পিং স্টেশন তারা আগের চেয়ে অনেক ভালোভাবে পরিষ্কার করেন বলে তারা দাবি করেছেন। তারা এটা দাবি করেছেন যে চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য যা যা কিছু করা দরকার তা করেছেন। তার মধ্যে একটি হলো মসজিদে দোয়া করা এবং আপনি জানেন যে আমাদের টিভি সহ অন্যান্য অনেক টিভিতে যেটি সংবাদের স্ক্রল যেগুলি যাচ্ছে সেগুলির মধ্যে তারা মানে টাকা পয়সা দিয়ে তারা স্ক্রল চালাচ্ছেন। এবং তবে ইন্টারেস্টিং লাগছিল যে হাইকোর্ট সম্প্রতি আরেকটি আদেশ দিয়েছে যে বিদ্যুতের ছেঁড়া লাইনে 2 হাত হারিয়েছিল যে ছেলেটি, তাকে 50 লাখ টাকা দেওয়া, সেটা অনেক ভালো একটা আদেশ ছিল বলে মনে হয়। যাই হোক, আমরা এটা ভালো রিট আসলে, কারণ যেহেতু এটা আমাদের জনসম্পৃক্ত বিষয় আছে। আমার বাসার আশেপাশে এখন পর্যন্ত আমি ফগার মেশিন দেখতে পাই না, সো এটা আমার দরকার আসলে, এটা জরুরি আমার জন্য। যাই হোক, আমরা একটা বিরতি নিয়ে আসছি। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বাংলাদেশ সরকারের যুক্তি মেনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে আগের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো। সংস্থাটির বিশ্ব ঐতিহ্য বিষয়ক সভা শেষে দেশে ফিরে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকুল্লাহি চৌধুরী। ইউনেস্কোর শর্ত মেনেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে বলেও জানিয়েছেন তিনি। রামপাল প্রকল্পে আপত্তি জানিয়ে 2013, 14 এবং 16 সালে 3 দফা প্রকল্পটি অন্য জায়গায় সরিয়ে নেয়ার সুপারিশ করে ইউনেস্কো। তবে সংস্থাটির 41তম সভায় আগের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো। 2018 সালের মধ্যে সুন্দরবন সহ দেশের দক্ষিণাঞ্চলে কী ধরনের অবকাঠামো করা যাবে সে বিষয়ে আবারও পরিবেশের কৌশলগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন তৈরির শর্ত দিয়েছে সংস্থাটি। রামপাল প্রজেক্ট বন্ধ রাখতে হবে, এটা থেকে সরে এসছেন। আর স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট, এটা তো আমরা নিজেরাই করতে চাচ্ছি। সেই এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টে আমরা তাদের সাথে যোগাযোগ করে যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা টিওআর করে করব। সুন্দরবনের আশেপাশে বর্তমানে 150টির মতো শিল্প ও ভারী অবকাঠামো আছে। তবে ইউনেস্কোর শর্ত অনুযায়ী নতুন করে আর কোনো শিল্প কারখানার অনুমোদন দিবে না সরকার। এই মনিটরিং রিপোর্ট কিন্তু অনেক পজিটিভ ইমপ্যাক্ট আছে। তারা দেখেছে যে এটা আসলে তারা যেটা বলেছে মনিটরিং রিপোর্টের সাথে এটা খাপ খায়। এবং আমরা যেহেতু আমরা বলেছি যে এখন আমরা ইসি এলাকায় কোনো ইন্ডাস্ট্রি করতে দিচ্ছি না, কাজে আমাদের সাথে কি কি করা যায় এবং কি কি করা যাবে না সেটা আমরা ইনক্লুড করে আমরা এটা এসিটা করব। 2019 সালের জুনে প্রথম ধাপে এবং ডিসেম্বরে দ্বিতীয় ধাপে 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ আসবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানাতে সঞ্জয় আছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, টাইগাররা প্রশিক্ষণ শুরু করছে আগামী সপ্তাহ থেকে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সিরিজ আছে, সাউথ আফ্রিকার সিরিজ আছে, এই বিষয়গুলো এটা নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে। কেবল এই খবরটি জানাবো, এছাড়া আরো কিছু খবর রয়েছে। বিরতির পর আরো যা থাকছে। ক্রিকেটার শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানালেন স্ত্রী, সংকট সমাধানে উদ্যোগ বিসিবি। অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক কৃষ্ণা, দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা আজ। নটা 27 ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ঈদের ছুটির পর সবাইকে ফিট পাওয়ার আশা বিসিবির। চোট আর অস্ত্রোপচারের কারণে শুরু থেকে থাকছেন না রুবেল হোসেন।
বিসিবির প্রধান চিকিৎসক বলছেন ছুটিতে থাকাকালে নিজেদের ফিট রাখার কৌশলটা রপ্ত করেছে এখনকার ক্রিকেটাররা। স্ত্রীর সাথে সমঝোতা চান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদ। বিষয়টিতে কেউ ইন্ধন দিচ্ছে বলে দাবি করছেন তিনি। এর আগে সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন স্ত্রী ফারজানা আক্তার। সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। প্রকট হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেটারদের দ্বন্দ্ব। অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন বেতন ভাতা সংক্রান্ত দাবি দেওয়া থেকে পিছু হটবে না ক্রিকেটাররা। অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের জন্য সেরা প্রস্তুতি হচ্ছে বলছেন অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। টুর্নামেন্টের আগে আরও কয়েকটা প্রস্তুতি ম্যাচে নিজেদের টিউনের সুযোগ পাবে ফুটবলাররা। প্রস্তুতির ধারাবাহিকতায় আজ রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে নারী দল। সেখানে 4টি প্রস্তুতি ম্যাচ খেলবে 16 না পেরোনো ফুটবলাররা। নির্বাচনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে আছে হকি ফেডারেশন। নির্বাচন নিয়ে সমস্ত তথ্য ক্রীড়া পরিষদকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল সাদেক। তবে এনএসসি বলছে এখনো পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পায়নি তারা। জুনে শেষ হয়ে গেছে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ। অ্যাডহক কমিটি না দিয়ে এই কমিটির মেয়াদেই নির্বাচনের অনুরোধ করেছিল হকি ফেডারেশন। নির্বাচনের জন্য যাবতীয় তথ্য ক্রীড়া পরিষদের দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। এখন নির্বাচনের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের। হকি ফেডারেশন কি যা করণীয়, যে কাউন্সিলার্সের লিস্ট, এগুলি সব আমরা পাঠিয়ে দিচ্ছি জাতীয় ক্রীড়া পরিষদে। এখন সব কিছু জাতীয় ক্রীড়া পরিষদ তারাই নির্বাচন পরিচালনা করবে অ্যাজ পার রুলস। হ্যাঁ, সেখানে হকি ফেডারেশনের কিছু করণীয় নাই এবং তারা দিনক্ষণ তফসিল ঘোষণা করলে পরে নির্বাচন হয়ে যাবে। তবে ক্রীড়া পরিষদ বলছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পায়নি তারা। সেটা পেলেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন গঠন করি। ইতোমধ্যে তাদের কাছ থেকে আংশিক ভোটার তালিকা আমরা পেয়েছি। পূর্ণাঙ্গ ভোটার তালিকা পেলেই আমরা নির্বাচন তফসিল ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করতে পারবে নির্বাচন কমিশন। নতুন মেয়াদে নির্বাচনের আগ্রহ নেই বর্তমান সাধারণ সম্পাদকের। তবে হকির বাইরে কাউকে কমিটিতে দেখতে চান না তিনি। আমার ইচ্ছা নাই, আনলেস আই এম ফোর্সড টু। আমার তো অনেকদিন হলো, তো আমি তো সেই 82 সালে একবার ছিলাম হকি ফেডারেশনে, আবার অনেকদিন ছিলাম না, আবার এসেছি। তো আমার মনে হয় আমার আই এম নট রিয়েলি ভেরি কিন আর কি। অক্টোবরে ঢাকায় বসছে এশিয়া কাপ হকি আসর। নির্বাচনে এর ওপর কোনো প্রভাব পড়বে না বলে বিশ্বাস ফেডারেশন ও এনএসসির। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে, আরো খবর জানাবেন মহুয়া ও খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। কয়েকদিনে বৃষ্টি আর পাহাড়ি ঢলে উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বেড়েছে সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্রের পানিও। বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে জ্বর, ডায়রিয়ার সহ নানা রোগ। মানুষের পাশাপাশি খাদ্য সংকটে পড়ছে গৃহপালিত পশু। জামালপুরে যমুনা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। দেখা দিয়েছে নদী ভাঙনও। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহের চরাঞ্চলের 10 ইউনিয়নে পানিবন্দী প্রায় 40,000 বাসিন্দা। বগুড়ার সারিয়াকান্দি এবং টাঙ্গাইলের নলিনেও যমুনার পানি বিপদসীমার উপরে। 1 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুরে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি বাড়তে পারে আরও 2-3 দিন। সিলেটের অমরশীদ ও শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে, আর কানাইঘাটে বেড়েছে সুরমার পানি। দুর্গত এলাকায় রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে লোকজন। কিছু কিছু মানুষের এইভাবে হয়েছে, ডায়রিয়া হয়েছে, শরীর অত্যন্ত খারাপ হয়েছে। ডাক্তার নিয়ে আইসে, আমরা ওষুধ মষুধ দিছে, স্যালাইন ট্যালাইন দিছে, সবটা দিছে। হ্যাঁ, খবরাখবর আমরা পড়তে আসছে। বন্যার্তদের চিকিৎসায় নিয়োজিত রয়েছে মেডিকেল টিম। ডায়রিয়া মোকাবিলা করার জন্য বা চর্মরোগ বা চর্মরোগকে চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো আমাদের উপজেলা পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক মজুদ আছে এবং আমার ডিস্ট্রিক্ট স্টোরেও কিন্তু পর্যাপ্ত মজুদ আমরা রেখেছি। আমরা চাহিদা মাত্রই আমরা এগুলা সরবরাহ নিশ্চিত করতে পারবো। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে বেড়েছে ব্রহ্মপুত্রের পানি, আর কুড়িগ্রামের চিলমারিতে পানি কমলেও বেড়ে গেছে উজানের নুন খাওয়া পয়েন্টে। চরাঞ্চলে পানি উঠেছে আরও 20টি গ্রামে। এ নিয়ে 8 উপজেলায় প্লাবিত 250-র বেশি গ্রাম। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কলা গাছ দিয়ে মনে করে একটা ভুড়িয়ে বানাচ্ছি, ভুড়িয়ে করি মনে করে আসে করি, অত গরু ঘাস আনি, এতে পাতা আনি, ছাগল বকরি খায়। পানি অসুবিধে, খাওয়া দাওয়ার, হাঁস মুরগির অসুবিধে, ছাগল বকরির অসুবিধে। এদিকে কক্সবাজারের রামু ও মহেশখালীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানি আছে চকরিয়ায়। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তবে দেশে বৃষ্টি কম হলেও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। আগামী সপ্তাহে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ঢাকার নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
দেশের পূর্বাঞ্চলে বন্যার পানি কমে আসলেও বাড়ছে মধ্য অঞ্চল ও উত্তরাঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েছে সিলেট, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জের লাখ লাখ মানুষ। নতুন করে পানি বাড়তে শুরু করেছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরের জেলাগুলোতেও। পানি বাড়ার এ ধারা অব্যাহত থাকলে নতুন করে প্লাবিত হতে পারে নীলফামারী, গাইবান্ধা, কুষ্টিয়া ও যশোরের নিম্নাঞ্চল। আগামী 5 দিনে যদি আরো 7 ফুট 8 ফুট বাড়ে, ওখানে বন্যার ক্ষতিটা নির্ভর করবে সম্পূর্ণ বাঁধের স্থায়িত্বের উপরে। এখন ব্রহ্মপুত্র রাইট এম্বাঙ্কমেন্ট, সারিয়াকান্দি, কাজীপুর এই জায়গাটাতে খুব নাজুক অবস্থাতে আছে এবং এই বাঁধটা ভাঙলেই বাঁধের পিছনেই হচ্ছে বাঙালি নদী। বাঙালি নদীর সাথে যদি যমুনার কানেকশন হয়ে যায় তাহলে মহা বিপদ হবে। আবার কুশিয়ারা ও সুরমা নদীর পানি বাড়লে নতুন করে প্লাবিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। ফলে বন্যা হতে পারে দীর্ঘস্থায়ী। মৌসুমী বায়ু ও আষাঢ়ের বৃষ্টি এর মূল কারণ বলছেন আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা। একটা মৌসুমী বায়ুর গতিপথ, তখন এটা রিসিডিং মৌসুম, এটা বলে মৌসুমী বায়ু তখন ফিরে আসে। জুলাই এই যে জুলাই মাস চলছে, তো এর 15-20 তারিখের মধ্যে সে পাঞ্জাব পৌঁছে যাবে, পাকিস্তানের পাঞ্জাব। তবে সেপ্টেম্বর মাসে, শরৎকালের দ্বিতীয় মাসে পশ্চিমবঙ্গকে ঘিরে এক ধরনের একটা নিম্নচাপ তৈরি হয়, অনেক বৃষ্টিপাত হয়। তখন সীমানা পেরিয়ে আমাদের কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে বন্যা আসে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি পর জানিয়ে ফিরছি। লক্ষ্মীপুরে অপহৃত কলেজ ছাত্রী 22 ঘন্টা পর চট্টগ্রামে উদ্ধার, 5 অপহরণকারী গ্রেপ্তার। রাত 9:46 আমরা ফিরলাম। রাজধানীতে নিজের রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন পুলিশের উপপরিদর্শক আব্দুস সাত্তার। তার আগে বাড্ডা থানার ওসিকে এসএমএস করেন তিনি। দ্বিতীয় স্ত্রী শম্পাকে তিনিই হত্যা করেন বলে ধারণা পুলিশের। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। 6 মাস ধরে রাজধানীর রূপনগরের এ বাড়ির 6 তলার একটি ফ্ল্যাটে থাকতেন সাত্তার শম্পা দম্পতি। মাত্র 1 বছর আগে তাদের বিয়ে হয়েছে। ঝগড়া করে আলাদাও থেকেছেন কিছুদিন। তাহলে তো আপনি জেনেই গেছেন, আমাকে প্রশ্ন করার প্রয়োজন ছিল না। আপনি কি জানেন এই বিষয়ে কোনো গন্ডগোল ছিল তার ওয়াইফ, দ্বিতীয় ওয়াইফ প্রথম ওয়াইফের সাথে? প্রশ্ন তো করেই যাইতেছেন, কিন্তু বন্ধ তো করেন নাই। আমি তো বলছি ওটা বন্ধ করেন। অথচ এই শম্পার জন্যই স্ত্রী ববিতাকে ডিভোর্স দেন সাত্তার। শম্পা ববিতারই খালাতো বোন। আগের সংসারে 2 সন্তানও রয়েছে। আগের স্ত্রী বিয়ে করছিল, হয়তো তার ঝগড়াঝাটি তো থাকতেই পারে। গুলির আওয়াজই শুনি নাই, উনি নাকি আত্মহত্যা করছে এটা শুনছি। কিছু হচ্ছে এইটুকু আমরা আইডিয়া করিনি। পুলিশ আসার পর পুলিশের মুখ থেকেই যা শুনলাম। শনিবার সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে এসআই সাত্তারের সার্ভিস রিভলভারের গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে। সাব ইন্সপেক্টর সাত্তার এর নিজের ইস্যুকৃত গুলি দিয়েই মূলত তিনি এই ঘটনাটি সংঘটিত হয়েছে। তা আমরা গতকালকে সুরাতাল রিপোর্ট প্রস্তুত করেছিলাম যে দাম্পত্য, দ্যাট মিনস পারিবারিক যে কলহকে কেন্দ্র করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজারবাগ পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে লক্ষ্মীপুরে অপহৃত কলেজ ছাত্রীকে 22 ঘন্টা পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 5 অপহরণকারী। পুলিশ জানিয়েছে শনিবার রাতে পৌরসভার আবিরনগরে কলেজ ছাত্রীর বাসায় ঢুকে বাবা মাকে কুপিয়ে জখম করে 7-8 জনের একটি দল। এরপর অস্ত্রের মুখে অপহরণ করা হয় তাকে। এই ঘটনার পর রোববার সকাল থেকে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর থেকে 3 জন ও নোয়াখালী থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রীকে।
গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শেষে 40 দিন পর খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস খোলার প্রথম দিনই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঈদের আগে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যু কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয় ক্যাম্পাস। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ওই মামলার 42 জন শিক্ষার্থী এখন জামিনে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মামলা থাকা শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারবেন, তবে মামলার বাদী রাষ্ট্র হয় তা প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে প্রশাসন। আমাদের ভবিষ্যতের উপর নির্ভর করে, যে মামলা হয়েছে এটার কারণে আমাদের ভবিষ্যতে স্কলারশিপ বা যে কোনো বাইরে যে কোনো কিছুতে আমাদের জব সেক্টরে সমস্যা হতে পারে। ছাত্ররা ভুল করবে, আর টিচারদের দায়িত্ব যে তাদেরকে বোঝানো, কিন্তু সরাসরি মামলা না করে যদি মামলাটা তুলে না হতো ভালো হতো। আমি যোগাযোগ করেছিলাম, আমি একদম অ্যাটর্নি জেনারেলের কাছেও গিয়েছি জানতে এটার অবস্থা আমরা কি করতে পারি। তো উনি বলেছেন যে আমাদের করবার কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছেন পরিস্থিতি জানতে। উনিও বলেছেন যে মামলাটি আসলে রাষ্ট্রের, এটা এখন আমাদের পক্ষে কিছু করার সুযোগ নাই। নির্বাচনের চূড়ান্ত কর্ম পরিকল্পনা অনুমোদন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সুজন বলেছেন, শুধু ভোট বাক্স চুরি ঠেকান আর জনগণকে ভোট দেওয়ার অধিকার দিন। কামাল বলছেন, আগামী নির্বাচনে ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণের পরিকল্পনা দিন। কাজল বলছেন, আমার বিশ্বাস বর্তমান নির্বাচন কমিশনার আগের কমিশনের ব্যর্থতা ঢেকে বিচক্ষণতার পরিচয় দিয়ে সফল হবেন। আর মারুফ বলছেন, সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন আশা করি। ইউনুস বলছেন, নির্বাচনের চূড়ান্ত কর্মপরিকল্পনা অনুমোদনের মূল উদ্দেশ্য হওয়া চাই সুষ্ঠু নির্বাচন। মারিয়া বলছেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে, এটা কমিশনকে নিশ্চিত করতে হবে। জাভেদ বলছেন, ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ভোট এবং সেনা মোতায়েন করা হলে আমার মতে নির্বাচন সুষ্ঠু সম্ভব। রিয়া বলছেন, সব দল অংশগ্রহণে নির্বাচন করার জন্য ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শাকিল বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবে। লামিয়া বলছেন, সরকারের কাছে ইসিকে প্রভাবিত না করার অনুরোধ। সবাই আসলে একটি সুষ্ঠু ভোট চাচ্ছেন, যে ভোটের মধ্যে নির্ভয়ে ভোট দেওয়া যাবে, যে ভোটের মধ্যে ভোট বাক্স চুরি হবে না, যে ভোটের মধ্যে কেউ প্রভাবিত হবে না। বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকছে আমাদের দর্শকদের, যে যেন ব্যর্থতা থেকে তারা বিচক্ষণতার পরিচয় দিতে পারেন। একজন লিখেছেন যে মূল উদ্দেশ্যটাই হওয়া উচিত হলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, সেটাই আসলে হওয়ার চেষ্টাই নিশ্চয়ই করবে নির্বাচন কমিশন। এবং খুবই মজার ব্যাপার যে এই উদ্দেশ্য যদি নির্বাচন কমিশনকে আমাদের মনে করিয়ে দিতে হয়, নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করা, মানে আর সুষ্ঠু নির্বাচন করা, আর কোনো কাজ কি নির্বাচন কমিশন আছে আসলে? মানে কমিশনটা নির্বাচন কমিশন, তাহলে নির্বাচন করবে সুষ্ঠু নির্বাচন ছাড়া আর যদি অন্য কোনো কিছু করে আমি আসলে ঠিক জানি না। প্রশ্ন তো তৈরি হওয়ার হয়তো কিছু গ্রাউন্ড হয়তো আছে, হ্যাঁ সেটা আমরা দেখবো যে কিছুদিন পরেই রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা শুরু হবে তখন অনেক কিছু আমরা জানতে পারবো। তখন অনেক কিছু আমরা অবশ্যই জানতে পারবো। আমরা দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক ধরনের মতামত আমাদেরকে দিয়েছেন। যাই হোক, নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হকিনুর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করা হবে। তবে নতুন নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত সব কার্যক্রম স্থগিত থাকবে। সবাই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে 50টি এইচডি প্রজেক্টর কেনার সিদ্ধান্ত হয়েছে। সবাই চলচ্চিত্র পরিবারের প্রতিনিধির পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন। নয় মাস যুদ্ধের পর পুরোপুরি আইএস মুক্ত হয়েছে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল। এই শহরে 2014 সালের জুনে কথিত খিলাফতের ঘোষণা দিয়েছিলেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। শহরটি মুক্ত করতে গত অক্টোবরে চূড়ান্ত অভিযান শুরু করে ইরাকি বাহিনী। রোববার শহরটিতে পৌঁছে আইএসকে পরাজিত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজন। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব লেবাননের বালবেক ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে কিছু ছবি দিয়ে। তাকে ধন্যবাদ জানাবো আমরা, সাথে থাকার জন্য সবাইকে। রাত 9টায় বাংলাদেশ।